দেখুন তর্কটা কি নিয়ে হচ্ছিল, যে অনেকে বলছেন যে রাষ্ট্র হোক বা রাজ্য, নেপাল হোক কিংবা ভারত, এখানেও প্যাটার্নটা এক। বৈভবের অহংকার এবং সাধারণ মানুষের ওপর অত্যাচার কোথাও কিন্তু বিরল নয়। আমি বলছি রাজ্যে এর আগে খানিকক্ষণ আগে বিশ্বনাথ দা বললেন, নিঃসন্দেহে আমার পরবর্তী বক্তা কৌস্তব তার জবাব দেবে, যে অনুজ পাণ্ডে এবং ডালিম পাণ্ডের প্রাসাদের ছবি দেখে এই রাজ্যের একাধিক বামপন্থী নেতা, তাদের অনেকে অন ক্যামেরা অবধি বলেছিলেন 2009 সালের 15ই জুন চমকে উঠেছিলেন যে প্রত্যন্ত গ্রামে প্রান্তিক মানুষের কুঁড়ে ঘরের পাশে ওই রকম মার্বেলে মোড়া প্রাসাদ বামপন্থার সঙ্গে যেত না, এই ছবি যায় না। দেখুন আজ যেভাবে মন্ত্রীদের বাড়ির লোককে মারা হচ্ছে, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, আমি আলাদা করে এই বিষয়ে নিন্দা, সমালোচনা এবং এর আলোচনায় আসবো, কিন্তু এইটা তো সভ্য সমাজে হতে পারে না। কিন্তু পাশাপাশি এটাও বলতে হবে যে ঔদ্ধত্য আর বৈভবের চূড়ান্ত প্রকাশ যখন হয়, সেটা মানুষ ভালো চোখে দেখে না, এটাও কিন্তু ইতিহাসে প্রমাণিত সত্য। কৌস্তব মানবে? আমি শুরুতে বলবো যে আজকে এবিপির আলোচনায় আরজিকর নেই, বালি নেই, কয়লা নেই, এসএসসি নেই, গরু পাচার নেই, কিন্তু তৃণমূলের প্রতিনিধি আছে। আর ন্যাশনাল ইস্যু, সেখানে বিজেপির প্রতিনিধি নেই, কেন বুঝতে পারছি না আমরা। প্রথম কথা আমি বললাম এটা। দ্বিতীয় কথা, একটা ঘটনা বলবো সুমনদা। পার্লামেন্টের অভ্যন্তরে, এই পার্লামেন্টের মোদী সরকার ক্ষমতায় এসেছেন, বিল এসছে পার্লামেন্টারিয়ানদের মাইনে বাড়বে। 1 লাফে প্রায় 80,000 টাকা মাইনে বাড়ছে এমপিদের ভারতের পার্লামেন্টে। তো আমাদের একজন সাংসদ, গোটা সিপিআইএম, যা সংখ্যা অল্প কিন্তু আপত্তি করেন, আরও কিছু লেফট পার্টি তারা আপত্তি করে। সেই সময় বিজেপির এক প্রতিনিধি বলছে যে তোরা তো কৌটো নাড়ানো পার্টি, কৌটো টাকা তুলে নিবি। দিস ইজ দ্য, এই যদি অ্যাটিচিউড হয়, বলছে আমাদের রাজ্যের বুদ্ধদেব ভট্টাচার্যের 7,000, 7,500 টাকা, 8,000 টাকার মাইনেতে হয়ে যেত, মুখ্যমন্ত্রীর মাইনে 2.5 লক্ষ টাকা। আমি বলছি যে এইগুলো থেকেই নানান সমস্যার হয় আর কি। নেতা, শুধু নেতাদের ছেলেমেয়েরা না সুমনদা, আমলাদের ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করে, কোথায় চলে যায়? আমলাদের ছেলেমেয়েরা, নেতাদের ছেলেমেয়েরা, ব্যাপক দুর্নীতি, এটা হয়েছে, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু রাজতন্ত্রতে ফিরে যাওয়ার চেষ্টা রয়েছে। আমাদের দেশের বিজেপির সাথে নেপালের কার সম্পর্ক, আরএসপি পার্টির কি সম্পর্ক আছে বের করতে হবে। দুর্নীতি ব্যাপক ইস্যু সেখানে। আমরা প্যাটার্ন দেখছি, এক ধরনের প্যাটার্ন। কি অবস্থা হলো বাংলাদেশের? ব্যাপক অভিযোগ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, নির্বাচনের অভিযোগ ছিল, কিন্তু বাংলাদেশ আজকে মোল্লাতন্ত্রের হাতে ক্ষমতা চলে গেছে। ইউনিসকে বসালো কে? এখানে অনেকে চীনের কথা বললেন, চীন নিয়ে আমাদের বাড়তি কোনো ভালোবাসা নেই, কিন্তু এখানে দেখলাম যে চীনের জন্য বুক চিনচিন করছেন, কিন্তু সিআইকে কেউ খুঁজে পাচ্ছেন না। সিআইএর জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির জন্য সার্ক ঘোষিত দেশে যে অরাজকতা তৈরি হচ্ছে, এটাও খুঁজে বের করার দরকার আছে বলে আমরা মনে করছি। আমি আপনাদের বলছি যে নারকীয় ঘটনা, পুড়িয়ে মারা নারকীয় ঘটনা, কিন্তু নেপালের অল্প বয়সী ছেলে মেয়েদের কাজ নেই, এটা বাস্তবতা আছে এর পেছনে। আর তার মধ্যে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া ব্যান্ড যে জায়গায় চলে গেছে, আজকের সময় সোশ্যাল মিডিয়া ব্যান্ড করলে এরকম অবস্থাই হবেন। দেখবেন আমাদের দেশের সরকার, আবার রাজ্যের সরকার, অরূপদা অনেক কথা বলল, অরূপদার কথা শুনে আমার ভালো লাগছিল। তৃণমূলের প্রতিনিধি, আমি বুঝতে পারছিলাম না অরূপদাকে ভাষণ দিল আয়নার সামনে, দেখবেন এখানে সোশ্যাল মিডিয়া নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছে, কদিন আগে চিঠি দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কিছু জিনিস হচ্ছে ব্যান্ড করতে হবে, কাজেই সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আছে। আর আমি বলবো, আমি বলছি এটা হচ্ছে ক্ষমতার স্বভাব। তোমার মনে থাকবে যখন ইউপিএ সরকার ছিল, তারাও এই কপিল সিব্বাল, যিনি সকাল বিকেল এখন গণতন্ত্রের কথা বলেন, একটা বিল এনেছিলেন সোশ্যাল মিডিয়ার কণ্ঠরোধ করার। আমি আবার বলছি এটা হচ্ছে ক্ষমতার ব্যাধি। একদম এর সাথে আমি একটা কথা বলবো। তুমি বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বললে, আমি সম্পূর্ণ সেই কথা স্বীকার করছি, কিন্তু পাশাপাশি বাম আমলেই কিন্তু অনুজ পাণ্ডের মার্বেলে মোড়া ওই জায়গায় ওই বাড়িটা হয়েছিল, যেটা বামপন্থী নেতাদেরও লজ্জা দিয়েছিল সেই সময়। অনুজ পাণ্ডে, ডালিম পাণ্ডের কথা এলো, পার্থচার্যের খাটের তলায় 50 কোটি টাকা এলো না, 11 কিলো সোনা, কতগুলো তৃণমূলের সাংসদ আর এমএলএ জেলে চলে গেল। যাই হোক, ঠিক আছে। তো কি অবস্থা হয়েছে পশ্চিমবাংলা তো পরিবর্তন হয়েছে। আমি কথাটা বলবো, তার সাথে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যে ডুয়াল স্ট্যান্ড অফ বিজেপি থাকলে ভালো হতো। নেপালের ক্ষেত্রে এক ধরনের স্ট্যান্ড বিজেপি কাল থেকে বলার চেষ্টা করছে, আবার বাংলাদেশের ক্ষেত্রে এক ধরনের স্ট্যান্ড বিজেপি। আমরা বলছি যে এই যে বন্ধুত্ব করতে গেছিল না ট্রাম্পের সাথে, খুব বন্ধুত্ব, ভারতবর্ষেও কিন্তু ফ্রেট চার্জের কারণে সাধারণ গরিব মানুষের কারখানায় কাজ নেই, গরিব মানুষ চাকরিচ্যুত হবে, সচেতন হতে হবে। এবং এর সাথে আমি বলবো খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে স্বৈরাচার, অরাজকতা, ভোটে কারচুপি, দুর্নীতি, স্বজন পোষণ কোন জায়গায় একটা দেশের সরকারকে নিয়ে যেতে পারে। মানুষ যদি গণ অভ্যুত্থান করে, তুমি ভেনিজুয়েলা থেকে দেখবে আজ পর্যন্ত অনেক জায়গায়, পৃথিবীর অনেক জায়গায় মানুষ যদি গণ অভ্যুত্থান করে, এই স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানো যায়। কিন্তু তারপরও দাঁড়িয়ে আমি আরেকটা কথা বলবো, যে
কেন এই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা, এর পেছনে প্যাটার্নের কারণে, পেছনে অন্য কোনো আন্তর্জাতিক মদত নেই তো? অনেকগুলো কথা বলতো। এক হচ্ছে, প্রথম কথা, মুখ্যমন্ত্রী স্যালারি নেন না, যেটা কৌস্তব খুব ভালো মতো জানে। মুখ্যমন্ত্রী স্যালারি মুখ্যমন্ত্রী গ্রহণ করেন না, এটা পরিষ্কার করে। দ্বিতীয়, তোমার বড় সময় বলি, তুমি শুনে না বাবা, এই যে মিডিয়া ব্যান নিয়ে এত জ্ঞানের বাণী দিচ্ছিল, আমার মনে হয় শুনুন, আনন্দবাজার পত্রিকা 54 দিন যেন কারা বন্ধ করে রেখেছিল, ছাপতে দেয়নি, পাশে বসে জ্ঞানের বাণী দিচ্ছে। আর এই যে বলছিল না, এই মানে নিজের পরিবারের নেপোকিড ইত্যাদি, আমরা তো এখনো জ্যোতিবাবুর নাতনিদের কথা বলিনি। মাতৃভাষা মাতৃদুগ্ধ বলে সবাইকে বাংলায় পড়ানো বাধ্যতামূলক করেছিল, আর নিজেদের ঘরের ছেলে মেয়েদের কোথায় পড়াতো? ইংলিশ মিডিয়াম স্কুলে। আজকে পরিষ্কার ছত্রিশ, আসলে কোথায় সমস্যাটা হয়, কমিউনিস্ট পার্টি যতদিন বিরোধী থাকে একটা রকম ইমেজ থাকে, যেখানে ক্ষমতায় আসে চূড়ান্ত স্বৈরাচার এবং চূড়ান্ত দুর্নীতি। নেপাল থেকে 34 বছর, বাংলার মানুষ বা নেপালের মানুষও প্রত্যেকে। আমি বলছি রাজনৈতিক দল সম্পর্কে একই কথা, ক্ষমতায় থাকলে একরকম চেহারা, ক্ষমতায় থাকলে একরকম গণতন্ত্রের বাণী, আবার বিরোধী আসনে থাকলে গণতন্ত্রের বাণী একরকম। সেই দলটা যখন ক্ষমতায় পৌঁছচ্ছে তার একেবারে সম্পূর্ণ অনেক ক্ষেত্রে 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। এ তো দিনের পর দিন, বছরের পর বছর আমরা দেখিয়ে এসেছি, এই দেশে দেখিয়েছি, এই রাজ্যেও দেখিয়েছি। এইখান থেকে আমার পরের প্রতিবেদন, সেটা হচ্ছে আবার বলছি প্যাটার্ন এবং একই ধরনের ঘটনা উপমহাদেশে তো বটেই, ভারতের 3খানা প্রতিবেশী রাষ্ট্রে এই একই ঘটনা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আজ নেপাল পাশাপাশি। 3 বছরে ভারতের 3 প্রতিবেশী রাষ্ট্রে গণবিদ্রোহ, 3 দেশেই পদত্যাগ করতে বাধ্য হলেন রাষ্ট্রপ্রধানরা। শ্রীলঙ্কায় দেশ ছাড়তে হয়েছিল রাজাপাকসে ভাইদের, বাংলাদেশে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে, আর এবার নেপালে হেলিকপ্টারে অজানা উদ্দেশ্যে পাড়ি দিলেন পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নেপালে এ যেন দ্বীপরাষ্ট্রের অ্যাকশন রিপ্লে, এ যেন বাংলাদেশ প্যাটার্নের পুনরাবৃত্তি। মহিন্দা ও গোতাবায় রাজাপাকসে, শেখ হাসিনার পর এবার কেপি শর্মা ওলি। গণবিদ্রোহীদের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী। জেনজির প্রবল বিক্ষোভের মুখে ওলিকে কার্যত নতি স্বীকারে বাধ্য করল রয়্যাল নেপাল আর্মি। 3টে কিন্তু কারণগুলো মানে আলাদা। হ্যাঁ, গণ অভ্যুত্থান তো হয়েইছে। ভারতবর্ষর পজিশন বলতে, ভারতবর্ষর এখন মানে ইট ক্যান অ্যাক্ট ইট ইজ অ্যাজ এ ভেরি রেসপন্সিবল কান্ট্রি, কারণ নেপাল আর ভারতবর্ষের অনেক দিনেরই সুসম্পর্ক। চাইলে ভারতবর্ষ কিন্তু এটা ইন্টারভিন করতে পারে। নেপালের ঘটনা মনে করিয়ে দিয়েছে হাসিনা সরকারের পতনের কথা। গত বছর সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ, মৃত্যু হয় অসংখ্য আন্দোলনকারীর। পদ আঁকড়ে থাকতে চাইলেও চাপের মুখে শেষমেশ গত বছরের 5ই অগাস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। 2022 সালে কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় শ্রীলঙ্কায়। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কা ওই বছর নিজেদের দেউলিয়া বলে ঘোষণা করে। দেখা দেয় জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ ও খাবারের সংকট। এরপরই অশান্তির আগুন জ্বলে ওঠে দ্বীপরাষ্ট্রে। সীমাহীন দুর্নীতির প্রতিবাদে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে শ্রীলঙ্কা। ইস্তফা দেন প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে ও দেশ ছেড়ে পালান রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে। পরপর 22-24 যে অঞ্চলে, অর্থাৎ এই যে আমাদের সাউথ এশিয়ান অঞ্চলে বিভিন্ন দেশের মধ্যে যে সমস্যাগুলো দেখা দিয়েছে, সেখানে কিন্তু নেতৃত্ব দিয়েছে মূলত যুবক যুবতী ছাত্র সমাজ। একটা জিনিস খুব পরিষ্কার হওয়া দরকার যে এখন গ্লোবাল সিটিজেনের যুগ। এখন কিন্তু কাউকে রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে বেঁধে রাখাটা খুব একটা সহজ নয়। ভারতবর্ষের ক্ষেত্রে আমার মনে হয় যে চারপাশে যখন প্রতিটি রাষ্ট্রের মধ্যে, 3টে রাষ্ট্র তো বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ছাত্র যুব সমাজ খেপে গেছে। ভারতবর্ষকে কিন্তু সুনির্দিষ্টভাবে যুব সমাজকে এবার কিন্তু অ্যাটেনশন দেওয়া প্রয়োজন। শ্রীলঙ্কায় রাজাপাকসে বা বাংলাদেশে হাসিনার মতো গদি আঁকড়ে থাকতে চেয়েছিলেন ওলিও। মন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন পদত্যাগ না করার। এমনকি পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার সন্ধ্যায় সর্বদলীয় বৈঠকও ডাকেন, কিন্তু পরিস্থিতির চাপে তাকে পদত্যাগ করতে হলো। নেপালি সংবাদ মাধ্যম সূত্রে খবর, চিকিৎসার কারণ দেখিয়ে দুবাই পাড়ি দিতে পারেন কেপি শর্মা ওলি। বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানদের মতোই নেপালেও কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে দুর্নীতি, স্বজন পোষণের ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল। তাকেও শেষ পর্যন্ত সেই গণবিদ্রোহের মুখেই পড়তে হলো। এবিপি আনন্দ। দেখুন, গণ অভ্যুত্থান আমরা বলছি বটে, কিন্তু এই ঘটনাগুলোর নৃশংসতা আর বিভৎসতাকেও কিন্তু সমানভাবে আমাদের অ্যাড্রেস করতে হবে। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে গণপিটুনি দেয়া হচ্ছে, মন্ত্রীদের বাড়িতে হামলা, সেখানে তাদের আত্মীয়রা রয়েছেন, সেই আত্মীয়দের ওপর চূড়ান্ত অত্যাচার, যাদের সঙ্গে রাজনীতির দূর দূর অবধি কোনো সম্পর্ক নেই। এই নারকীয় ঘটনার তালিকা কিন্তু এখনই দীর্ঘ, পরবর্তী সময়ে নিশ্চয়ই আরও দীর্ঘতর হবে দুর্ভাগ্যবশত। কিন্তু এক্ষেত্রেও বলবো,
ঠিক এ রাজ্যের ক্ষেত্রে বা দেশের ক্ষেত্রে যেটা বলি যে স্বতঃস্ফূর্ত জনরোষ বলে এটাকে জাস্টিফাই করা যায় না। হ্যাঁ, একজন ডিএসপি গতকাল গুলির অর্ডার দিয়ে ভয়ঙ্কর অপরাধ করেছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু তার বিচার কোনো ভায়োলেন্ট মব করতে পারে না। অভিযুক্তকে গ্রেফতার করে আইন মেনে তার বিচার হবে। সরকারের দুর্নীতি সীমাহীন অপরাধের পাল্টা কখনো কোনো দেশে মবক্রেসি হতে পারে না। কোনো হিংসা জঙ্গলরাজ আর নৈরাজ্য দিয়ে আরেকটা দুর্নীতিরাজের জবাব দেওয়া যায় না। এই হিংস্রতা এবং অসভ্যতার বিরুদ্ধেও কিন্তু সমানভাবে বলবো আমরা। আমার পরবর্তী বক্তা অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। সুমন, আমরা যারা মনে করি যে মব ভায়োলেন্স হলেই বুঝি একটা বিরাট কোনো পরিবর্তন ঘটছে, হয়তো আমাদের জ্বালা মিটছে যে এরা দুর্নীতি করেছে এবং এদের একটা শাসন হচ্ছিল না, এখন হচ্ছে, মানুষ শাসন করছে। কিন্তু এটা অ্যানার্কির রূপান্তর। যখন আমরা সেই জায়গায় চলে যাই, স্বাভাবিকভাবেই যে আসল লক্ষ্য মানুষ পথে নেমেছে সেটা হচ্ছে দুর্নীতি, এবং সেইগুলো কোথাও যেন মানে ছাপা পড়ে যায় এই ধরনের নৃশংসতার মধ্য দিয়ে। এবং এই বাংলাদেশে কি দেখলাম, যারা দুর্নীতির বিরুদ্ধে পথে নামলো আবার তারা সরকারের একটা অংশ হয়ে নিজেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। হ্যাঁ, সেইটাই হচ্ছে প্রশ্ন, যে যখন কোনো একটা আন্দোলন তৈরি হয়, এখন আন্দোলনের রাশ যদি তাদের হাতে না থাকে, স্বাভাবিকভাবেই দেখা যায় কিছু লোক নিজেদের স্বার্থ গুছিয়ে নেয়, নৃশংসতার করে, এবং হয়তো নৃশংসতা করিয়ে দেওয়ার জন্য বাইরে থেকে চাপ আসে যাতে করে আন্দোলনের উপর একটা বদনাম ঘটতে পারে। কিন্তু সুমন, আজকের কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে এই যে আন্দোলন তিনটে দেশের কথা বলছেন, তিনটে দেশেই কিন্তু দুর্নীতি যে ব্যাপকভাবে রয়েছে। এখন দুর্নীতি বলতেই আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের কথা আসে। দুর্নীতি তো আর দেখা যায় না, কারাপশন পারসেপশন, কারাপশনের সম্বন্ধে ধারণাটা কি, কারাপশন পারসেপশন ইন্ডেক্স যেটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তৈরি করে, 180টা দেশের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইন্ডেক্স আছে। আমি যদি বলি যে বাংলাদেশের ছিল 180টার মধ্যে 151তম স্থান, অনেকটাই কারাপশনে তারা এগিয়ে। শ্রীলঙ্কায় যেখানে ঘটে গেছে, শ্রীলঙ্কা সম্বন্ধে আমাদের ধারণা ছিল, অমর্ত্য সেন এতদিন শ্রীলঙ্কা সম্বন্ধে বলতেন মেয়েদের শিক্ষার হার, হেলথের, এডুকেশনে, কিন্তু 121 নম্বরে শ্রীলঙ্কার স্থান। আমাদের নেপালের স্থান কিন্তু 100 নম্বরে। যারা আজকে বিজেপির প্রতিনিধি নেই, যাদের হয়তো উল্লাস করে উঠত, ভারতবর্ষ কিন্তু খুব একটা পিছিয়ে নেই, 96 আউট অফ 180। এরপরে কি তাহলে 100 যখন নেপালে আন্দোলন শুরু হয়েছে, এবার কি ভারতবর্ষ? আমি সে ধরনের কোনো কার্টেন রেইজ করতে চাইছি না। তাই ব্যাপারটা হচ্ছে যে দুর্নীতি যেখানে প্রকাশ পায়, সাধারণ মানুষ যখন দেখে সরকারের শাসনের ক্ষমতা নেই, তখনই কিন্তু সে শাসনটা করে ফেলে। তার শাসন মানে দুঃশাসন, তার শাসন মানে নৈরাজ্য, আমরা সবাই জানি। চীনে যে শাসনটা এসেছিল, অলির যে সরকার এসেছিল, বা আপনি যদি দেখেন 2008-এর রাজতন্ত্র বিলোপ হলো, বহু মানুষ ভেবেছিল রাজতন্ত্র হচ্ছে একটা করাপশনের জায়গা, দুর্নীতির জায়গা। যদিও অনেকে মনে করতেন, রাজাকে মনে করতেন বিষ্ণুর একজন অবতার, সে প্রশ্ন আমি যাচ্ছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাজতন্ত্র চলে গিয়ে যারা শাসনে এলো, তারা কি খেলা দেখালো? 16 বছরে অলি চলে যাওয়াকে নিয়ে 15 বার সরকার পরিবর্তন ঘটেছে, তারা তো সুশাসন দিতে পারেনি। একদম। আপনি যদি দেখুন জেন জেড, এই 13 থেকে 27 বছর বয়সীরা, তাদের মধ্যে যদি মানে নেপালের মানে বেকারত্বের হার 20%। নেপালের একটা বড় অংশের মানুষ তারা বিদেশে যেতে বাধ্য হয়, উপায় নেই, দেশে চাকরি নেই। প্রায় 35 লক্ষ নেপালি বিদেশে কাজ করে, বছরে $11 বিলিয়ন তারা পাঠায়। তাদের টাকাই নেপাল চলছে, 30% অফ জিডিপি তাদের টাকাই কিন্তু নেপাল চলছে। এবং এরাই কিন্তু এই যে দেখছেন যে ওখানে যে এতগুলো সোশ্যাল মিডিয়া বন্ধ হয়েছে, সবাই কিন্তু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বিদেশেই রয়ে গেছে, যোগাযোগটা সেভাবেই তাদের রয়েছে। এই যখন বন্ধ করে দিল, উপরন্তু ব্রিগেডিয়ার ঘোষ যথার্থ বলেছেন যে সেখানে কিন্তু তাদের একটা রোজগারের মাধ্যম সোশ্যাল মিডিয়া, আয়ের অন্যতম বড় মাধ্যম, নিঃসন্দেহে সেগুলো সেখানে তৈরি হচ্ছে। আপনি যদি ডিসেন্ট এমপ্লয়মেন্ট না দিতে পারেন, নেপালে কোনো প্রাইভেট ইনভেস্টমেন্ট নেই, লেখাপড়া শিখে যদি আপনাকে কৃষিক্ষেত্রে যেতে হয়, পাড়ায় আপনার দোকানদারি করতে হয়, আপনার যদি কোনো কল সেন্টারে কাজ করতে হয়,
এই ধরনের যে সমস্ত অকুপেশনগুলো খালি পড়ে আছে, এগুলো তো শিক্ষিতদের তো কাজ করার কথা না। যারা শিক্ষা পেয়েছে তারা ডিসেন্ট এমপ্লয়মেন্ট খোঁজে, বাংলাদেশে একই জিনিস খুঁজেছে, পাইনি। নেপালেও তারা একই জিনিস খুঁজছে, পাইনি। তবে হ্যাঁ, আন্দোলন দেখুন, যখন দেখা যাচ্ছে যে সেখানে আশা ছিল কমিউনিস্ট সরকার, ওলি তো ইউনিফাইড কমিউনিস্ট পার্টিতে বিশ্বাস করতো, মার্ক্সবাদী লেনিনবাদী। সেই সব নেপালি প্রাইম মিনিস্টার শপথ নেওয়ার পরে ভারতবর্ষে এসেছে, ও আসেনি, ও চীনে ঘুরে বেড়াতো একদম। কিন্তু চীন রক্ষা করতে পারলো না। ভেবেছিল চীনপন্থী যদি কাজকর্ম করা যায়, বেল্ট রোড ইনিশিয়েটিভ ঢুকিয়ে দেওয়া নেপালে, কোনো উপায় হলো না। ভারতবর্ষ থেকে বুঝেছেন অনেক কিছুই আমরা 60% দিই, খেয়াল রাখতে হবে ওদের দেশের জিনিসপত্র আসে, আমাদের 60% আসে ভারত থেকে। ওদের মুদ্রাস্ফীতি নেই, কেন? ভারতের মুদ্রাস্ফীতি নেই, একদম। আমরা কিন্তু ওদের বাঁচিয়ে রেখেছি। কিন্তু যেটা ঘটছে, এই লিপুলেখা পাস নিয়ে চীনের সঙ্গে আমাদের যে সম্পর্ক তৈরি হচ্ছে, এখন ভালো সম্পর্ক, কিন্তু বাধা ছাড়ছে সেই চীন। যাই হোক, বিস্তারিত করবো না। বোঝা যাচ্ছে যে সেখানকার এক ধরনের সরকার রয়েছে, তারা চূড়ান্তভাবে ভারত বিদ্বেষী, তারা চীনপন্থী হয়েও কিন্তু তারা কিন্তু মানুষের স্বার্থে কাজ করতে পারে একদম, এবং শেষ রক্ষা করতে পারলো না। আমি আসছি, কিন্তু তার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে রাজতন্ত্র থেকে নেপালের মানুষ দুর্নীতিতন্ত্র পেল, গণতন্ত্র কিন্তু পেল না। ঠিক এই জায়গায় দেখুন, সরকারের পরিবর্তন হয়েছিল কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হলো না। এই মুহূর্তে আরেকটা সরকার, যে সরকারটা পড়ে গেল, পরবর্তী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কে হতে পারেন, নানা জল্পনা। আপনারা প্রত্যেকে জানেন বালেন্দ্র শাহ, তার নাম উঠে আসছে পরবর্তী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে। একদম, আমি দ্রুত একবার দেখাবো এই ছবিটা, কারা গেলেন, কাদের আসার সম্ভাবনা। পরের প্রতিবেদন। প্রধানমন্ত্রী সহ একের পর এক মন্ত্রীর পদত্যাগ, বিধানসভা, সংসদ ভবন, রাষ্ট্রপতি দফতর, সুপ্রিম কোর্ট থেকে পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়িতে আগুন। প্রতিবেশী রাষ্ট্র নেপালে জেনজির বাঁধ ভাঙা ক্ষোভ। প্রকৃতি রুদ্ররূপ বহুবার ভেঙে চুড়ে দিয়েছে হিমালয়ের কোলে থাকা এই ছোট্ট দেশকে, কিন্তু যুব সমাজের এই রুদ্ররূপ কখনো দেখেনি। এখানেই প্রশ্ন উঠছে, এত শত তরুণ তুর্কিকে একজোট করলেন কে? এখানেই উঠে আসছে একাধিক নাম। কাঠমান্ডুর বর্তমান মেয়র, সিভিল ইঞ্জিনিয়ার এবং র্যাপার, বছর 35-এর বালেন শাহ। নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী 51 বছরের রবি লামিছানে, যাকে মঙ্গলবার দুপুরে জেল ভেঙে ছাড়িয়ে আনে আন্দোলনকারীরা। এবং হামি নেপালের প্রতিষ্ঠাতা ও ডিজে, বছর 36-এর সুদান গুরুং। 4 সেপ্টেম্বর অর্থাৎ গত বৃহস্পতিবার 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় সে দেশের কেপি ওলির সরকার। এরপরই সোশ্যাল মিডিয়ায় নিজের একটি র্যাপ পোস্ট করেন বালেন শাহ, যার ক্যাপশনে তিনি লেখেন, সরকার আমাদের বলতে দিন। সোমবার যখন জেনজির ক্ষোভে উত্তাল নেপাল, তিনি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী কেপি ওলির উদ্দেশ্যে লেখেন, আপনি একজন সন্ত্রাসবাদী। বছর 35-এর বালেন 2022 সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে 61,000 ভোটে জয়ী হন। সেই বালেন শাহকেই এখন দেশের অন্তর্বর্তী প্রধান হিসেবে চাইছে যুব সমাজ। এমনই খবর সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে। বালেন শাহর সঙ্গে নাম উঠে আসছে নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী 51 বছরের রবি লামিছানের, যাকে মঙ্গলবার দুপুরে জেল ভেঙে ছাড়িয়ে আনে আন্দোলনকারীরা। একসময় টিভির সঞ্চালক হিসেবে সুনাম অর্জন করেছিলেন এই রবি লামিছানে। 2022 সালে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি প্রতিষ্ঠা করেন। বারবার হতাশাগ্রস্ত তরুণদের হয়ে সওয়াল করে রবি লামিছানে হয়ে উঠেছিলেন কার্যত পরিবর্তনের প্রতীক। পাশাপাশি শোনা যাচ্ছে আরেকজনের নাম, হামি নেপালের প্রতিষ্ঠাতা ও ডিজে সুদান গুরুংয়ের। ডিস্কো জকি বা ডিজে হিসেবে একসময় জনপ্রিয়তা অর্জন করেছিলেন সুদান, কিন্তু জীবনের মোড় ঘুরিয়ে দেয় ভূমিকম্পে সন্তানকে হারানোর যন্ত্রণা। 2015 সাল থেকে হামি নেপাল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন শুরু করেন। ঠিক করেন নেপালের তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার প্রসারে কাজ করবেন। নেপালের বিপি কৈরালা ইনস্টিটিউটে দুর্নীতির প্রতিবাদ করে খোপা ক্যাম্প আন্দোলনেও সামিল হন সুদান। कङ्ग्रेचुलेसन गाइस है सबैजनालाई। नेपाल सरकार ढलिसकेको छ। The youth has won the protest, won over the country. The future is ours. Finally, we made it happen. যদিও সূত্রের খবর, রবি লামিছানে, বালেন শাহ, সেনাবাহিনীর প্রধান এবং আন্দোলনকারীদের নেতাদের মধ্যে আলোচনার ভিত্তিতে বর্তমান অস্থির পরিস্থিতিতে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হতে পারে নেপালের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে। নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন তিনি।
যে সরকার ইন্টারনেট ফ্রিডম কার্টেল করবে না সেই সরকারকেই এই নতুন প্রজন্ম চাইবে। মানে জেনজির কাছে এটা খুবই ইম্পর্টেন্ট যে দ্যাট ইউ আর এবল টু ভয়েস ইউর প্রোটেস্ট অন সোশ্যাল মিডিয়া। আর ওদের অনেক দিনের মানে এই চাপা গ্রিভেন্সটা ছিল যে অ্যাবাউট করাপশন, যেটা নেপো কিডস হ্যাশট্যাগ ট্রেন্ডিং হচ্ছে। মানে দে ওয়ান্ট বেসিক্যালি ব্যান অন করাপশন, নট ব্যান অন সোশ্যাল মিডিয়া। তো তারা তেমনই সরকার চাইবে যে সরকার মানে তাদের ফ্রিডমের ওপর কার্টেল করবে না, যে সরকার ট্রান্সপারেন্সি মেনটেন করবে। একজন ডিজে, একজন র্যাপার, একজন প্রাক্তন টেলিভিশন সঞ্চালকের হাতেই এখন কার্যত নির্ভর করছে নেপালের ভাগ্য। এবিপি আনন্দ। দেখুন, খুব ইন্টারেস্টিং, একজন ডিজে, একজন র্যাপার, একজন প্রাক্তন টেলিভিশন সঞ্চালক, তাদের হাতে নেপালের ভবিষ্যৎ। কিন্তু আমি বলছি যে এখানে একটা ভারতের কানেকশানও আছে। এই বালেন শাহ, ইনি কিন্তু কর্ণাটকের একটি টেকনোলজি ইউনিভার্সিটি VTU থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ভারতবর্ষের ইউনিভার্সিটি থেকে। ঠিক এইখানে আমি আপনাদের একটা ছবি দেখাবো। দেখুন, ভূমিকম্পে এই যারা এই মুহূর্তে টেলিভিশন ক্যামেরার সামনে বলছিলেন তাদের একজনের কন্যাহারা হয়েছিলেন। নেপালে আমরা প্রত্যেকে জানি প্রচণ্ড ভূমিকম্প হয়। গত 10 বছরে পরিসংখ্যান বলছে ভূকম্প 4 বা 4-এর বেশি এই রকম ভূমিকম্পের মাত্রা ছিল, সংখ্যা ছিল 684। অর্থাৎ যদি গড় করি প্রতি বছর 68টা, মানে 5 দিনে কোনো না কোনো ভূমিকম্প হয়েছিল। সেইখানে আজকের জেনজির এই যে আন্দোলন, তার একটা স্লোগান হচ্ছে নো নিড অফ আর্থকুয়েক, করাপশন শেকস নেপাল এভরিডে। আমি ছবিটা দেখাতে চাইবো, যেখানে স্পষ্ট করে অন্যতম প্রধান পোস্টার, যাতে এই সরকার পরিবর্তন হলো, সরকারের পতন হলো, সেই পোস্টারে লেখা নো নিড অফ আর্থকুয়েক, করাপশন শেকস নেপাল এভরিডে। আমি বলছি ঠিক এইটা হচ্ছে দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছতে পারে তার একটা ছোট্ট উদাহরণ, যেখানে সাধারণ মানুষ মনে করছে যে ভূমিকম্পে তাদের সম্পত্তির ক্ষতি হয়, যে ভূমিকম্পে তাদের প্রাণ চলে যায়, সেই ভূমিকম্পের থেকেও ভয়াবহ হচ্ছে দুর্নীতি। ঠিক এই জায়গা থেকে আজকের এই বড় ধাক্কাটা হলো। আমি ব্রিগেডিয়ার ঘোষের কাছে যাব, যে একদিকে রোজগার, যেটা আনস্কিল লেবার প্রচুর আমাদের দেশেও আছে। লক্ষ্য করবেন কয়েক মাস আগে সম্ভবত ইউটিউব একটা ওদের অ্যালগোরিদমের চেঞ্জ করেছিল, যাতে একটা আয়ের কিছু মানুষ যারা যেভাবে আয় করছিলেন ইউটিউব থেকে, মার্জনা করবেন ফেসবুক থেকে, সেইটার চেঞ্জ হয়। তাতে প্রচুর মানুষ এখানে ভিডিও করেন যে সর্বনাশ হয়ে গেল, আমি সংসার করে ফেলেছি। অর্থাৎ আমাদের দেশের মতো নেপালেও প্রচুর যারা চাকরি নেই, বেকার যুবক যুবতী, তাদের উপার্জনের অন্যতম মাধ্যম ছিল এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো। সেখানে এক ধাক্কায় 22টা অ্যাপ বন্ধ, মানে সরাসরি কিন্তু তাদের এই আনস্কিল লেবারের সরাসরি একেবারে জীবিকাতে ধাক্কা। অ্যাবসলিউটলি ইয়েস। আপনাকে আমি এই কথাটাই বলতে চাইছিলাম যে বাকি তো যা হয়েছে হয়েছে। এর আগে যেটা বললাম যে 10.09% লোকের চাকরি নেই, 30 লক্ষ লোকের চাকরি নেই। অ্যান্ড যাদের আছে তাদের 62.2% প্রবাবলি যাদের চাকরি, তারা আনঅফিসিয়াল সেক্টরে চাকরি করে। তাদের না পাস ছিল, প্রেজেন্ট আছে, না ফিউচার আছে। এইরকম একটা পরিপ্রেক্ষিতে যেখানে কতগুলো ছেলে যারা ইয়াং পপুলেশন, যারা মানে অ্যাক্রস দ্য এডুকেশন লেভেল অ্যান্ড অ্যাক্রস এভরি লেভেল, যারা কিছু টাকা ওরা রোজগার করত, এবং তাতে সেটাকে বলা হলো যে এটা তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলছো, সেই জন্য তাদেরকে বন্ধ করে দেওয়া হবে। তাহলে অল্প সংখ্যক এই ছেলেপুলে যারা ছিল, যেই জেনারেশনটা, এই পুরো জেনজি যাদেরকে বলছেন, এদেরই রোজগার ছিল, সেটা একদিনে আপনি বন্ধ করে দিলেন। কাজেই তাদের তো পেটে লাথি মারা হচ্ছে। একে তাদের চাকরি নেই, তারপরে যারা কিছু করে খাচ্ছিল সেটাও বন্ধ করে দিলেন। ন্যাচারালি দে আর রিয়াক্টিং। একটা হলো আপনি লক্ষ্য করবেন, অল্টারনেটিভ প্রধানমন্ত্রী বা সরকারের প্রধান হিসাবে যাদেরকে দেখানো হচ্ছে, প্রত্যেকে কিন্তু প্রথাগত রাজনীতির বাইরে। অর্থাৎ প্রথাগত রাজনীতিবিদদের প্রতি মানুষ এতটাই বিরক্ত, এই CPNL UML তারা শাসন করেছে, নাহলে কংগ্রেস শাসন করেছে, আর মাঝখানে প্রচণ্ড শাসন করেছে। তাহলে আমি আপনাকে বলছি, মানুষ কিন্তু তিতিবিরক্ত প্রথাগত রাজনীতিবিদদের কাছে, কারণ এরা এতটাই দুর্নীতিগ্রস্ত আর এতটাই ভাওতাবাজ এরা, যে সাধারণ মানুষ এই রাজনীতিবিদদের থেকে মুক্তি চায়। তার জন্য আপনি দেখবেন পৃথিবী জুড়েই একটা অল্টারনেটিভ মানে মুখ হিসাবে অন্য সমাজের অন্য অংশ থেকে আনার চেষ্টা করছে। দ্বিতীয় যেটা,
এই যে মানে রাজাদা বলছিলেন যে ভারতবর্ষের দুর্নীতিতে 94 নম্বর, তাহলে কি পরে ভারতবর্ষ? প্রশ্নটা হচ্ছে ভারতবর্ষ কিন্তু একটা ম্যাচিওর ডেমোক্রেসিতে আছে। কেন বলছি, আন্না হাজারে কিন্তু সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল, আপনার মনে থাকতে পারে। ইমিডিয়েটলি তখন সোনিয়া গান্ধীরা ক্ষমতায় ছিলেন, কংগ্রেস সঙ্গে সঙ্গে বললো আমরা বিল এনে নিব। অর্থাৎ আমরা কিন্তু কোথায় আমাদের মানে নেতা নেত্রী এতটাই স্মার্ট যে জানে, মানে অন্তত পাবলিক পালসটা বোঝে, সঙ্গে সঙ্গে কিন্তু একটা রেজিস্ট্রেশন এনে ওটাকে থামিয়ে দিল। কার্যকারী কিচ্ছু করেনি, দুর্নীতি চলছে। আবার একদম পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেন, যখন মানে আরজি করের দুর্নীতি নিয়ে ব্যাপক আন্দোলন, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষ ইগো ছেড়ে দিয়ে অপেক্ষা করতে লাগলো যে অনিকেত মাহাতোরা কখন আসবে। তাতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেকটা ইয়ে হয়েছে, মানে উনি ডিফ্রেম হয়েছে। তারপরেও কিন্তু উনি জানেন যে জনজাগরণকে যদি আটকাতে হয় তাহলে এই মুহূর্তে আমার আলোচনা করতে হবে, একটাও মানেননি উনি, কোনোটাই ইমপ্লিমেন্ট করেননি। ফলে আমাদের পলিটিশিয়ানরা একটা স্মার্ট জায়গাতে আছেন, অন্তত রিঅ্যাক্ট করতে পারছেন। হ্যাঁ শুনুন, একটা জিনিস আমি প্রথমত ডিফার করছি যে প্রথাগত রাজনীতির বাইরে এলেই কেউ মহান কিছু হয়ে যাবে তা নয়, কারণ হাতের সামনে উদাহরণ হচ্ছে আমি বলছি তো, বাংলাদেশে গরম চাটু থেকে জ্বলন্ত উনুনে পড়েছে মোহাম্মদ ইউনূস আসার পর। যারা এই দুর্নীতি ভাঙবে বলে রাস্তায় নেমেছিল তাদের একটা বড় অংশ নেতারা, তারা আরো বেশি করে একদম তারা দুর্নীতির অভিযোগ, এবং তারা হেলিকপ্টার ছাড়া এখন ঘুরছে না। এবং কথা সোজাভাবে বলা উচিত, আজকে যে জেনজির কথা বলা হচ্ছে, এটা তো মেজরিটি ইউথ পপুলেশন, এবং নেপালেও অধিকাংশ ইউথ পপুলেশন সংখ্যা বেশি। এবার তাদের কি হচ্ছে দেখো, ইকোনমিক্যাল গ্রোথের যে এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল হয়নি, অথবা ফুলফিল হলে যাদের জন্য ফুলফিল হয়েছে তারা কতিপয়, যেটা তুমি নেপোকিট বলছিলে, ওই নেপোকিট গোষ্ঠীর হাতে পুরো অর্থনৈতিক ক্ষমতাটা। নেপালে ভৌগোলিক কারণে খুব বড় ইন্ডাস্ট্রি হওয়া সম্ভব নয়। নেপালের অর্থনীতি মূলত দাঁড়িয়ে থাকে এক ট্যুরিজমের উপরে। দ্বিতীয় একটা ভয়ঙ্কর অর্থনীতি যেটা হচ্ছে মাদকের অর্থনীতি। ঠিক যেই কারণে আজ থেকে 40 বছর আগে সত্যজিৎ রায়কে গল্প লিখতে হয় মাদক পাচার নিয়ে, নেপালের অর্থনীতি, এবং এটাকে এন্ডোর্স করে কিন্তু আইএসআই এর মতো সংস্থাগুলো দীর্ঘদিন ধরে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই জায়গাটা ভারতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ নেপাল একটা বাফার স্টেট। চায়না কিন্তু রেলপথ এগিয়ে আনছে টুয়ার্ডস কাঠমান্ডু। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিদেশ নীতি, দেখুন আমরা 140 কোটি ভারতবাসী ভারত সরকারের পাশে, কিন্তু কোথাও একটা গিয়ে বাংলাদেশে যখন অভ্যুত্থান হচ্ছে তখন আমরা আগে কেন অ্যান্টিসিপেট করে তার মতো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না, বা নেপালে হচ্ছে, এই প্রশ্ন কিন্তু আমাদের আরো বেশি করে ভাবাচ্ছে। আমি যাব, কিন্তু তার আগে দ্রুত একবার ও কেন্দ্রের সরকারের দায়িত্ব বলছে, আমি বলছি আমাদের আবার বলছি, এই রাজ্যের সঙ্গে যেহেতু বর্ডার এবং ওপেন বর্ডার, সেই অস্থিরতার কি ইম্প্যাক্ট পড়তে পারে ভারতে। সব থেকে বড় কথা যে আমাদের সীমান্তে যেখানে রেড অ্যালার্ট ইতিমধ্যেই জারি হয়েছে, সেখানকার ছবিও তুলে ধরবো। পাশাপাশি অবশ্যই এটাই বলতে হবে যে এই ছাত্র নেতাদের ওপর, যাদের ওপর বাংলাদেশ ভরসা করেছিল, তাদের একটা বড় অংশ কিন্তু আজকে সরাসরি দুর্নীতির দায়ে অভিযুক্ত। সুতরাং আমি বলছি অরাজকতা এটা কোনো রাস্তা দেখাতে পারে না। হ্যাঁ, এই তিনটে, শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশের মধ্যে একটা চরিত্রগত আন্দোলনের তফাৎ আছে, বহিঃপ্রকাশ এক হলেও। শ্রীলঙ্কাতে কেউ বলতে পারবে না যে কোনো ধর্মীয় উন্মাদনা এর পেছনে ছিল, নেপালেও আপনি বলতে পারবেন না। কিন্তু বাংলাদেশে মৌলবাদী শক্তি সরাসরি ছিল, কারণ জামাত দীর্ঘদিন ধরে চাইছিল যে কিভাবে আওয়ামী লীগের শাসন ব্যবস্থাকে অবসান করবে। জামাত যেভাবে পুরোপুরি ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের সাহায্য নিয়ে এই পুরো মানে উদ্বোধনটা ঘটিয়েছিল, ফলে তার রেজাল্টটা যে খুব একটা ভালো আসবে। ইউনিসকে বসালো কে, সিআইএ, এটা সব বলতে হবে। একটা কথা সুমনদা, আমি বলছি যে এই তিনটে দেশে আমি দুজনের কাছে আসবো, কিন্তু তার আগে এই রাজ্যের ছবিটা আপনাদের দেখাবো, সীমান্তে রেড অ্যালার্ট দেখুন। গণবিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল, আর তার আঁচ এসে পড়েছে এপারেও। এ রাজ্যের উত্তরে শিলিগুড়িতে পা রাখলেই ওপারের টেনশন টের পাওয়া যাচ্ছে। শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে 3 দিন ধরে বন্ধ ভারত নেপাল সীমান্ত পারাপার। ওপারে কাকর ভিটা বীরটা মরে জ্বলছে অশান্তির আগুন। গত 3 দিন থেকে ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি সেটা বন্ধ হয়ে গেছে। দেখাবো যে এই যে সেতু একেবারে ফাঁকা, কোনো গাড়ি এপার থেকে ওপারেও যাচ্ছে না, ওপার থেকে এপারেও আসছে না, ধোঁয়া উঠছে এখন। গতকালকেই ঠিক এই যে সীমান্তের ওপারে এক গাড়িতে আগুন লাগানো হয়, চালক গুলিবিদ্ধ হয়েছে, সেটা স্থানীয় চালক জানাচ্ছেন, এবং যে কারণে ওপারে গাড়ি আটকে পড়েছে ভারতীয় গাড়ি, সেই গাড়ির চালকরা কিন্তু এপারে ফিরে এসেছে। আমি গিয়েছিলাম কাঠমান্ডু, মানে অবস্থা প্রচুর খারাপ, প্রচণ্ড খারাপ। তার মিছিল আছে, কাল থেকে গোলাগুলি চলছে, ইট বৃষ্টি হচ্ছে ওখানে, তো রাস্তায় কারফিউ চলছে, র্যাপ আছে, সব প্রচুর আতঙ্ক হচ্ছিল, মানে ভয় ছিল মনে কি করে আসবো বাড়ি। নেপালের সঙ্গে ভারতের সীমান্ত 1500 কিলোমিটারের কিছু বেশি। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের প্রায় 100 কিলোমিটার সীমান্ত রয়েছে। এছাড়া উত্তরপ্রদেশের সঙ্গে 551 কিলোমিটার, উত্তরাখণ্ডের সঙ্গে 275 কিলোমিটার, বিহারের সঙ্গে 726 কিলোমিটার এবং সিকিমের সঙ্গে
99 কিলোমিটার সীমান্ত রয়েছে নেপালের। ভারতের সঙ্গে নেপালের মুক্ত সীমান্ত, সেখানে কোনো কাঁটাতান নেই। দুই দেশের মধ্যে যাতায়াত করতে কোনো পাসপোর্ট ভিসারও প্রয়োজন হয় না। বিশেষজ্ঞদের মতে এই প্রেক্ষিতে নেপালের উথাল পাথাল পরিস্থিতির জেরে সেখান থেকে লোকজন ভারতে ঢুকতে শুরু করলে তা ভারতের জন্য খুব একটা স্বস্তির হবে না। खड़े हैं इंडो नेपाल बॉर्डर के गौरी फंटा लाइन पर। यहाँ पर जो नेपाल में धनगढ़ी में बवाल चल रहा है, लगातार प्रदर्शन उग्र चल रहे हैं, आग लगाई जा रही है। वहाँ हालात बहुत बुरे हैं, अंदर सरकारी अंदर कैंप में सब आग लगा रहे हैं, पूरा पब्लिक वहीं है, पुलिस प्रशासन कोई सब भागे जा रहे हैं, वहाँ कोई नहीं। পরিজনদের জন্য উদ্বেগে কলকাতার মহেশতলার নেপালি পাড়াও। সত্যি বলতে গেলে রাত্রে ঘুম চটে গেছে। ওখানে কি হচ্ছে না, গুলি চলছে, এই সব দেখে না আমরা এত আতঙ্কিত। আমরা ভয় তো আছে সবাই, আমাদের তো সবাই ওখানে, এখান থেকে ফোন লাগছে না, কদিন ধরে ফোন করছি আমরা, এসব হয়ে অনেক টেনশনে আছি আমরা। নেপালের যে বর্ডার সেখানে কিন্তু পাকিস্তানি এস্টাবলিশমেন্ট খুব শক্তিশালী হয়ে উঠছিল। নেপালের মাটিতে দীর্ঘ কয়েক বছর ধরে চাইনিজ লার্নিং স্কুলস, উইচ্যাটের মতো যে সফটওয়্যারগুলো ব্যবহার করা যায় কমিউনিকেশনের ক্ষেত্রে, যেটা নেপাল সরকার এখনো ব্যান করেনি। নেপাল একটা বাফার স্টেট, ওপর দিকে চীন আছে, তাদের কোনো সি এক্সিট নেই। এই পরিস্থিতি খুব সূক্ষ্মভাবে এবং খুব শান্তভাবে ভারত সরকারকে মেটাতে হবে। ভারতের দুশ্চিন্তার আরেকটা বড় কারণ রয়েছে। অতীতে বিভিন্ন সময় দেখা গেছে ভারতে হামলা চালানোর জন্য পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলো বারবার নেপালকে কাজে লাগিয়েছে। 1999 সালে কাঠমান্ডু থেকে নয়াদিল্লি যাওয়ার পথে হাইজ্যাক করা হয় ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট IC-814। নেপাল থেকে বারবার গ্রেফতার হয়েছে কুখ্যাত জঙ্গিরা। 2013 সালে ভারত নেপাল সীমান্ত থেকে ধরা পড়ে লস্কর জঙ্গি আব্দুল করিম টুন্ডা। ভারতে অন্তত 40টি বোমা হামলার সঙ্গে যুক্ত ছিল এই জঙ্গি। ইন্ডিয়ান মুজাহিদিনের সহ প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকলকেও 2013 সালে গ্রেপ্তার করেছিল নেপালের পুলিশ। ভারতের জাল নোট ঢোকাতেও পাকিস্তান বারবার এই নেপালের রুটকে কাজে লাগিয়েছে। ভারতবর্ষের সরকারের উচিত অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সব রকমভাবে নেপালের পাশে দাঁড়ানো এই সময়, এবং নিজের সুরক্ষাটাও দেখার জন্য। কারণ চায়না একটা খেলা তো চলছেই, এবং সাউথ এশিয়াতে একটা বৃহত্তর শক্তির শক্তির পরিচয় আমরা পাচ্ছি বারবার রেজিম চেঞ্জের মধ্যে দিয়ে। ইতিমধ্যে অনুপ্রবেশ আটকাতে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিকে শিলিগুড়ি থেকে কাঠমান্ডু পর্যন্ত সপ্তাহে 2টি করে বাস চালাতো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা NBSTC। আপাতত সেই পরিষেবা স্থগিত করা হয়েছে। সনদ শাহ, সত্যজিৎ বৈদ্য ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, ABP আনন্দ। ঠিক এইখানে আমি আপনাদের দেখাবো যে মোহাম্মদ ইউনুস কিছুদিন আগেই কিন্তু একেবারে ভারত প্রসঙ্গে এবং বাংলাদেশের অর্থনীতির উন্নতি কি করে হবে সেই প্রসঙ্গে বলতে গিয়ে নেপালের কথা বলেছিলেন, ভুটানের কথা বলেছিলেন, 7 সিস্টারের কথা এক নিঃশ্বাসে বলেছিলেন। ইউনুস কি বলেছিলেন? অর্থাৎ এই খানিকক্ষণ আগে কথা হচ্ছিল না যে মৌলবাদী শক্তি বাংলাদেশে ক্রমশ তারা শক্তিশালী হচ্ছে। আমি বলছি এইখানে মোহাম্মদ ইউনুসের বক্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলছি শুনলেই বুঝবেন। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, 7 সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই, নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই। কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে জ্বালতে হবে। আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই, এটা আমাদেরও লাভ, তাদেরও লাভ, আমাদেরও লাভ। এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। 7 সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারা লাভবান হবে, আমরাও লাভবান হব। আবার নেপালের কথায় আসবো। আমার আরেক সহকর্মী সন্দীপ সরকার আজকে যখন বিমানবন্দরে সেখানে ল্যান্ড করতে যাচ্ছে, বিমানবন্দরে রানওয়েতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সন্দীপের অভিজ্ঞতা, আবার সেই প্লেন কিন্তু কাঠমান্ডুতে নামতে পারেনি, শটান দিল্লিতে ফেরত আসে। সেই অভিজ্ঞতা সরাসরি সন্দীপের কাছ থেকে শুনে নেব। আজকে AI-217 এই বিমানে আমরা রওনা হয়েছিলাম এখান থেকে নিউ দিল্লি বিমানবন্দর থেকে, এবং পৌঁছানোর কথা ছিল কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে। সেই বিমান যখন গিয়ে পৌঁছায় কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরের উপরে, সেই সময় সেখান থেকে জানিয়ে দেওয়া হয় ATCর তরফে যে কোনোভাবেই এই মুহূর্তে এই বিমান ল্যান্ড করানো যাবে না। তার কারণ
যে পথে বিমান রানওয়ের মাটি ছোবে সেই জায়গাতে একাধিক জায়গায় অগ্নিসংযোগ করা হয়েছে, ঘন ধোঁয়ায় আকাশ ঢেকে রয়েছে। এরপর কিছুক্ষণ সেই বিমান আকাশেই চক্কর কাটতে থাকে এবং তারপরে শেষ পর্যন্ত কাঠমান্ডু বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে জানিয়ে দেওয়া হয় যে বিমান নামানো যাবে না এবং সেই বিমান আবারও সেই কাঠমান্ডুর আকাশ থেকে ফিরে আসে দিল্লিতে। কর্নেল দাস, নিঃসন্দেহে নেপালের ঘটনা অনেক দিক থেকে শিক্ষণীয়, মানে আমি বলছি আমাদের শাসকদের কোন কোন বিষয়ে শিক্ষা নেওয়া উচিত? প্রথম কথা হলো যে নেপালের যে যেটা করলো আমাদের দেশে জেনজিকেও সেটা উদ্বুদ্ধ করবে, কারণ আমাদের দেশে জেনজিকে যদি জিজ্ঞেস করেন সারদা থেকে শুরু করে এখন পর্যন্ত যে লেটেস্ট করাপশন, আজকেও বোধহয় কত লক্ষ টাকা রিকভার্ড হয়েছে, এই যে করাপশন চলছে তাতে কোনো রকম বিচারের অন্তিম পর্যায়ে যাচ্ছে না। এটা প্রমাণ করে গাছের গোড়া কেটে দিয়ে আগায় জল দিচ্ছে। তৃণমূলটাও আছে, বিজেপিও আছে, একই সবাই গাছের গোড়া কেটে আগায় জল দিচ্ছে, কারণ সাক্ষী সাবুত কিছু থাকছে না, সেটিং চলছে এবং আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমরা হয়তো মোমবাতি নিয়ে বেরোচ্ছি, কিন্তু জেনজি কিন্তু ক্ষুব্ধ হচ্ছে, একদিন এরা রাস্তায় বেরোবে। কিন্তু একটা আশঙ্কা আছে, আপনার মনে আছে ইজিপ্টে নেটিজেনরা বেরিয়েছিল আরব বছর, সমস্ত জায়গায় আন্দোলন হলো, কিন্তু ক্ষমতা চলে গেল মুসলিম ব্রাদারহুডের হাতে। সেইখানে জেনজি যদি ভুল করে তাহলে আবার বাংলাদেশও টু সাম এক্সটেন্ট তাই, যে ক্ষমতা চলে গেল মৌলবাদীদের, বাংলাদেশে ডেপুটি ও প্রাইম মিনিস্টার আসলো, ওকে 3টা কন্ডিশন বললো যে তুমি প্রকাশ্যে ক্ষমা চাও অন্যায় স্বীকার করে যে জেনোসাইড, 420 কোটি টাকা যে আমরা পাই সেটা ফেরত দাও, 420 কোটি ডলার যে আমরা পাই সেটা ফেরত দাও, আর ওখানকার যে উর্দু স্পিকিং যারা আছে যারা নাকি পাকিস্তানের দালালি করছে তাদের ফেরত না, এবং তাকে ফেরত যেতে হলো কোনো এগ্রিমেন্ট ছাড়া। ডক্টর মিত্র, উল্টো দিক থেকে আবার যদি আসি, যে এই জেনজিকে আজকে ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে সেটাও সতর্ক থাকতে হবে যে মবক্রেসি অথবা সাধারণ মানুষের, হতে পারেন তিনি অভিযুক্ত, হতে পারেন তিনি দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, কিন্তু তার পুত্র কন্যা বা স্ত্রী কোনো অপরাধ করেননি, তাদের 4বারের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া যায় না। আমি বলছি এটা দুর্নীতির প্রতিবাদে নরহত্যা। হ্যাঁ, এটাকে কখনোই সাপোর্ট করা যায় না। হ্যাঁ, কিন্তু কি হচ্ছে সুমন, দেখো কয়েকটা জিনিস এখানে জানতে হবে। এই যে প্রথাগত পলিটিশিয়ানদের কথা হচ্ছে, জেন জিকে যদি তুমি জিজ্ঞেস করো না, তারা কিন্তু প্রথাগত পলিটিশিয়ান থেকে সরে গিয়ে তাদেরকে আইডেন্টিফাই করছে পেশাগত পলিটিশিয়ান হিসেবে। অর্থাৎ কিছু পলিটিশিয়ান যারা আজকে এখানে আছে কালকে ওখানে আছে, এইটা দেখে দেখে তারা অভ্যস্ত হয়েছে গত 15-20 বছর। এবং নেপালেও তাই, আজ যে বিরোধী কাল সে শাসক, আবার দল বদল করে অন্য দল ক্ষমতায় গেল, রাতারাতি সে সেই দল বদল করে নিল। জেন জি এর কাছে প্রথাগত পলিটিশিয়ানের প্রতি রেসপেক্ট ছিল, পেশাগত পলিটিশিয়ানের প্রতি নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি যে বললে যে আর্থকোয়েকে কিসের ক্ষতি হয়? জীবন যায়, জীবিকা যায়। করাপশন কোয়েকে আত্মসম্মান যায়, একটা মানুষের সেলফ এস্টিম যায়, সেলফ কনফিডেন্স যায়। আজকে যেই ছেলেটা চাকরির জন্য দৌড়াচ্ছে, যে পেটের জন্য দৌড়াচ্ছে, তার আত্মসম্মান আত্মবিশ্বাসকে ভেঙে দেয়। যে যোগ্য রাস্তায় বসে আছে আর যে অযোগ্য পয়সা দিয়ে চাকরি কিনে চাকরি করছে, একদম। এই যে কিছুক্ষণ আগে ডিসকাশন হচ্ছিল, আমি কোনো পার্টির মধ্যে যাচ্ছি না, যে এখানে কেউ বলছে তোমরা চোর, দিল্লিতে কেউ বলছে তোমরা চোর, জেন জি কান বন্ধ করে বলছে কবে আমরা শুনবো আমরা চোর। সেই জিনিসটার জন্য কিন্তু জেন জি এর এই বারুদ, সেইটাকে কোনো রকমভাবে ভেন্টিলেট করতে হবে। এই অ্যাগ্রেশনটা কোথা থেকে এলো? একমাত্র অ্যাগ্রেশনটা, এই বারুদে আগুনটা দেওয়া হলো কিন্তু তাদের যে একমাত্র প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া, সেটাকে আটকে দিয়ে। যদি সেই জায়গাটায় আজকে যদি বাইপাস বন্ধ করে দেওয়া হয়, গাড়ি কোথা দিয়ে যেতে বাধ্য হবে? পাশের গলিগুলো দিয়ে ঢুকতে তারা বাধ্য হবে। আমি আবার বলছি, অ্যাজ আ ডাক্তার, অ্যাজ আ হিউম্যান বিইং, অ্যাজ আ সাইকিয়াট্রিস্ট, আমি কখনো কোনোভাবে এটাকে সাপোর্ট করতে পারি না। কিন্তু what options are you giving? What options are we individuals, same society, পলিটিশিয়ানসদের কাছে আমরা 2টো জিনিস এক্সপেক্ট করি, একটা হচ্ছে উইজডম, 2 নম্বর হচ্ছে ওয়েলফেয়ার। কোথায় আছে জেন জিকে? তো সেটা দেখতে হবে, সেটা
এমনভাবে ভিজিবলি দেখতে হবে যে তারা সেটা ফিল করে যে না আমি সিকিউর, আমার ফিউচার সিকিউর, বয়সকালে আমার বাবা মা সিকিউর। এবং আমার জন্য কেউ অনেস্টলি চেষ্টা করছে, কেউ নিজের সিন্দুক ভরছে না শুধু। আমি দারুণ বলেছেন ডক্টর মিত্র, আমি আসবো, কিন্তু তার আগে দ্রুত আপনাদের বলবো, চমৎকার ব্যাখ্যা দিলেন ডক্টর মিত্র, যে ধরুন একটা ডেমোক্রেসিতে প্রেসার কুকারের ওই সেফটি ভালভের মতো, সেই সেফটি ভালভটা হয়তো সে ভেন্টিলেট করছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা মূলধারা সংবাদ মাধ্যমের মাধ্যমে, সেইটাকে বন্ধ করলে কিন্তু একেবারে সেই প্রেসার কুকারটি বাস্ট করতে পারে, যেটা নেপালে এক্স্যাক্টলি এই ফর্মুলায় বাস্ট করলো, বিস্ফোরণ হলো, এবং সেই বিস্ফোরণের ফল আমাদের সামনে। আজকে ভারতবর্ষের যে পররাষ্ট্র মন্ত্রক, তারা একদম পরিষ্কার গাইডলাইন তারা প্রকাশ করেছে, এবং বিদেশ মন্ত্রকের বিবৃতির পাশাপাশি আজকে দেখাবো উত্তরবঙ্গ রওনা হওয়ার পথে নেপাল ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রীও শান্তির বার্তা দিয়েছেন। দেখুন, সোশ্যাল মিডিয়ার উপর সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেন জির বিদ্রোহ। মাত্র দুদিনের বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ হয়ে উঠল নেপাল। কাঠমান্ডুর পরিস্থিতি কার্যত হাতের বাইরে। বিক্ষোভকারীদের হাতে মার খেতে হচ্ছে মন্ত্রীদের বাড়ি, সরকারি দপ্তরে আগুন ধরানো হচ্ছে। এরই মধ্যে অগ্নিদগ্ধ হয়ে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের মৃত্যু হয়েছে। বিক্ষোভকারীরা তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ভেতরে আটকে পড়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী। অগ্নিদগ্ধ অবস্থায় তার মৃত্যু হয়। চিন্তার বিষয় হলো, এই সব কিছুই চলছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিমের সঙ্গে 1750 কিলোমিটার সীমান্ত থাকা প্রতিবেশী নেপালে। এই পরিস্থিতিতে সতর্ক ভারত। বিদেশ মন্ত্রকের তরফে অ্যাডভাইজারিতে পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের নেপালে যাওয়া স্থগিত রাখতে বলা হয়েছে। একই সঙ্গে এই মুহূর্তে যে সমস্ত ভারতীয় নাগরিক নেপালে রয়েছেন, তাদের বাড়ি বা আশ্রয়স্থলের ভেতরে থাকা, রাস্তায় না বেরোনো ও যথাযথ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। একই সঙ্গে নেপালের প্রশাসন ও কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের পরামর্শ মেনে চলার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক। I mean, it's very, very important that things stabilize in Nepal, which is, neighboring country for India. We have open borders. It's very important for the people of Nepal themselves. Now that Prime Minister Oli has resigned, hopefully there'll be movement towards some stability and calm. নেপালের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত রয়েছে। এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। Is the government of India, they can utter something? I am not. আমার রিকোয়েস্ট থাকবে, শিলিগুড়ি, কালিম্পং, আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে, সবাইকে পিস মেনটেন করতে, এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে, যেহেতু এটা আমাদের ব্যাপার নয়, কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি। সুতরাং তারা তাদেরটা ঠিক করুক, আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয়। কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে, পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। যে কোনো দেশই শান্তিতে থাক, সুখে থাক, তাদের আর্থসামাজিক উত্তরণ হোক, সেখানকার মানুষ আরও বেশি প্রাচুর্যের সন্ধান পাক, এটা আমরা চাই। আর এই মুহূর্তে নেপালে যা ঘটেছে, এটি সম্পূর্ণ একটি আন্তর্জাতিক বিষয়, এবং এই নিয়ে যা বলার আমাদের বিদেশ মন্ত্রক বলবে, এর বাইরে আমি কোনো কথা বলতে পারবো না। পশ্চিমে পাকিস্তান তো বটেই, পূর্বে বাংলাদেশের পর এবার প্রতিবেশী নেপালের পরিস্থিতিও ক্রমশ খারাপের দিকে যাওয়ায় ভারতের বিদেশ নীতিকে আরও শক্তপোক্ত করার পরামর্শ দিয়েছে কংগ্রেস। পাকিস্তান বলুন, মইজুর সরকার বলুন, এদিকে বাংলাদেশ বলুন, এদিকে নেপাল বলুন, এদিকে শ্রীলঙ্কা বলুন, ভারতবর্ষ কিন্তু অগণতান্ত্রিক রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে। ফলে ভারতকে কিন্তু অবিলম্বে তার ফরেন পলিসিকে আরও সুদৃঢ় করতে হবে, এবং দরকার হলে সবাই মিলে আলোচনা করে বিরোধী সহ একটা নির্ণয়ের দিকে পৌঁছতে হবে। ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের তরফে কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের দুটি হেল্পলাইন চালু করেছে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি রাজাগোপালদার কাছে যাব। একেবারে পরিষ্কার একটা বড় অংশের মানুষ মনে করছেন তারা প্রতারিত হয়েছেন। কেন? যে তাদের বলা হয়েছিল যে রাজতন্ত্র সরে গিয়ে গণতন্ত্র এলে তাদের জীবনটা একটু সুন্দর, একটু বেঁচে থাকার মতো, একটু ভদ্র এবং দুর্নীতিমুক্ত হবেন তাদের শাসকরা, আর হলো ঠিক উল্টো। এ তো মানে সম্পূর্ণ স্বপ্নভঙ্গ। একদম, মানে রাজতন্ত্র মানে সরিয়ে দেওয়ার যে বিরাট আন্দোলন ছিল সে তো আমরা দেখেছি মানুষ কীভাবে অংশগ্রহণ করেছিল। যখন মানুষ কিছুই পেল না, মানে 14-15 বছরে 14টা গভর্নমেন্ট পাল্টালো, রাজা কিন্তু যখন যিনি পোখরাতে ছিলেন জ্ঞানেন্দ্র, তিনি কিন্তু সুযোগ বুঝে ঢুকে পড়ার চেষ্টা করলেন, একটা আন্দোলনকে ইগনাইট করার চেষ্টা করলেন। প্রচুর মানুষ কিন্তু হয়েছিল, গুলিও চলেছিল, 2-3 জন সাংবাদিকও মারা গিয়েছিল। একদম মানে এই যে কারাপশন, এই যে মানুষ সুশাসন পাচ্ছে না, বুঝেছেন, এইগুলোকে নিয়ে কিন্তু সে কিন্তু সংঘবদ্ধ করার চেষ্টা করেছে, কিন্তু হলো না। এর নানান কারণ আছে। লোকে দেখলো কি যে রাজতন্ত্র তো খুব একটা ভালো ছিল না, আমি কোথায় ফিরতে চাই। ঠিক অবশ্য মানে আপনার মনে থাকবে জ্ঞানেন্দ্র যখন বিমানবন্দর থেকে ফিরলেন, মানে পা রাখলেন মাটিতে, সেই মুহূর্ত থেকে নেপালে আন্দোলন শুরু হলো। তারপরে 2024-এর মার্চ মাসে সেই আন্দোলন ক্রমশ দানা বাঁধছিল। সেই এখন আরেকটা একটু জুড়ে দিতে চাই যে যারা ক্ষমতায় এসেছে, আমরা অনেকেই ভাবছি যে নন পলিটিশিয়ান ক্ষমতায় আসলে বিরাট কিছু ঘটে যাবে। আমরা জেলেনস্কিকে দেখলাম, উনি পলিটিক্সে ছিলেন না, কমেডিয়ান ছিলেন, একেবারে ওনার ইম্যাচুরিটি দেখলাম, রাষ্ট্রের সঙ্গে লড়াই করতে গিয়ে দেশটাকে শেষ করে ফেললেন। হ্যাঁ, বুঝেছি, এই ধরনের সমস্যা আছে। ছাত্ররা যখন ক্ষমতা দখল করলো, আপনি আশু প্রথমে যে ক্ষমতা এসেছিল আসামেতে, টোটাল ফেলিওর। হ্যাঁ, এত স্বপ্ন নিয়ে এত কিছু করবো, কিছুই করতে পারি না। স্বপ্নভঙ্গ আমরা দেখেছি। আমি দ্রুত খুব ভালো লাইন শুনতে শুনতে আমার ওই কবিতা লাইনটা মনে পড়ছিল, রাজা আসে যায় দিন বদলায়, পোশাকের রং বদলায় দিন বদলায় না। বীরেন্দ্র চট্টোপাধ্যায়। ঘটনাটা হচ্ছে, দেখুন আমি কিন্তু আবারও বলছি, আমরা যদি এই অকালেও স্বপ্ন দেখি। তোমারও কি হলো? তুমি খানিকক্ষণ আগে বলছিলে যে তৃণমূলের পাশাপাশি বিজেপিটাও বলুন, তুমি বলছিলে এটা জেনজির জাদু কিনা আমি জানি না, সবার রোল রিভার্সাল দেখছি। এই একটা জায়গা আমার মনে হয় ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল ডিফারেন্স, দিনের শেষে সবার আগে দেশ। আমি এখনো বলছি, পাশে ভারত, এই বাংলাদেশ দেখলাম, নেপাল দেখছি, শ্রীলঙ্কা দেখছি, এরপরে দাঁড়িয়েও ভারতবর্ষ কিন্তু টিকে রয়েছে দুটো কারণ। একটা হচ্ছে সংবিধান, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, দ্বিতীয় কথা ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। আমরা যেন কোনোভাবে এই গণতন্ত্রের বেসিক ফ্লেভারটা হারিয়ে না ফেলি। বাংলাদেশ যেভাবে গণতন্ত্রকে নষ্ট করেছে, ভারতবর্ষ যেন সেই দিকে একদম সম্পূর্ণ অরূপের সঙ্গে একমত। আমরা যেন গণতন্ত্রের স্পিরিটটাকে, ফ্লেভারটাকে হারিয়ে না ফেলি, পাশাপাশি আমাদের নেতা নেত্রীরা যেন সাধারণ মানুষের ধৈর্যের পরীক্ষা না নেন। আমি বলছি আজকের জেনজিটা এত চর্চা এসছে, এইসব শব্দবন্ধ আগে ছিল না। আপনি যদি আজকে ইতিহাসে ফিরে জেপির আন্দোলন দেখেন, জয়প্রকাশ নারায়ণের আন্দোলন দেখেন, সেখানেও ওই যুব সমাজ, এই বয়সের, এই এজ গ্রুপের ছেলেমেয়েরা সামনে এসেছিল। আন্না হাজারির দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামে এরাই সামনে এসেছিল। আমি বলছি এরা অনেক উদাহরণ দিতে পারি, কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IM সুমন দে। প্রচুর মন্তব্য, আমি দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে নিই। বিদ্যুৎ নায়ক তিনি লিখছেন, এই গণ অভ্যুত্থানের মূল কারণ সীমাহীন দুর্নীতি, তাই সাধু সাবধান। অমরনাথ কর্মকার লিখছেন, ক্ষোভের আগুন যে এইভাবে রাতারাতি দাবানলে পরিণত হতে পারে, নেপাল তার উদাহরণ। আশরাফ মির্জা লিখছেন, শ্রীলঙ্কা বাংলাদেশের পর নেপালের যুব সমাজ প্রমাণ করলো জনগণই শেষ কথা। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন, ক্ষমতায় মত্ত হয়ে সীমাহীন দুর্নীতি করলে তার পরিণতি কি হতে পারে, নেপাল তার জ্বলন্ত উদাহরণ। শেখ শামীম লিখছেন, দুর্নীতির বিরুদ্ধে গোটা দেশ এক হয়েছে, তাই পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী। ঠিক এই জায়গা থেকে আমি আমার পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদন বলছে যে একদম সরাসরি পর্যটনে প্রভাব পড়েছে এই আন্দোলনের। কিভাবে দেখুন। পাহাড় প্রেমীদের আদর্শ ডেস্টিনেশন, পৃথিবীর সর্বোচ্চ 10টি পর্বতশৃঙ্গের মধ্যে 7টি যে এখানে রয়েছে। তোপসে ফেলুদা আর লালমোহন বাবুর চোখে ঘুরে দেখা কাঠমান্ডুর ক্যাসিনো কিংবা পশুপতিনাথের মন্দির। এই নেপালই রয়েছে শান্তির প্রতীক গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী। সেই নেপালই এখন জ্বলছে অশান্তির আগুনে। পুজোর আগে যার বড়সড় প্রভাব পড়তে চলেছে পর্যটনে। পর্যটনের পরিভাষায় এগুলোকে আমরা বলি ফিজিক্যাল ফ্যাক্টর বা পারিপার্শ্বিক অবস্থা। এরকম সামাজিক বা পলিটিক্যাল অস্থিরতা যে কোনো গন্তব্যে, ডেস্টিনেশনের তার
ট্যুরিজমকে প্রতিহত করে। দুর্ভাগ্যজনকভাবে নেপালে যেটা হলো, এটার কিন্তু যদি ইমিডিয়েটলি এটা কন্ট্রোল না হয় তাহলে কিন্তু নেপালে এটার একটা লং টার্ম ইম্প্যাক্ট দেখা দেবে। শুধুমাত্র পর্যটনই নয়, প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যেও। নেপালে অশান্তি শুরুর পর থেকেই পানি ট্যাঙ্কি সীমান্তে দাঁড়িয়ে আছে শয়ে শয়ে ট্রাক। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি কেউ জানেন না। বড়সড় প্রভাব পড়েছে এপারের অর্থনীতিতে। সীমান্ত লাগোয়া এলাকার ভারতীয় ব্যবসায়ীরা নেপালের ওপর অনেকটা নির্ভরশীল। দোকানপাট বন্ধ, মার খাচ্ছে ব্যবসা। আমরা তো এখন নেপাল তো ওইরকম নেপালও যাই না, আমরা তো ওই লোকালে ব্যবসা করি। লোকালে তো মালের দামও বেশি, ইনকাম নাই। এই পেট চলার মতো কোনো ডাল ভাতের পয়সা খালি দুটো কামে করেছি। 3 দিন ধরে খুব সমস্যা হচ্ছে। সমস্যা আছে স্যার। নেপালের লোক আসলে আমারও বিক্রি বাট্টা হয়, নেপালের থেকে লোক না আসলে বিক্রি বাট্টা নাই। পুজোর আগে নেপালের ভয়ঙ্কর পরিস্থিতিতে উদ্বিগ্ন ভ্রমণ সংস্থার কর্ণধাররাও। লোকেরা সবাই একটু ভয় পায়, কোনো জায়গাতে একটু ডিস্টার্ব এরিয়া যেই শুনতে পায়, কোনো নিউজ পেলেই সে যেতে ভয় পায়। থাইল্যান্ড বর্ডারেও একটু ডিস্টারবেন্স হচ্ছিল, সেটা নিয়েও যেটা একটু গন্ডগোল হচ্ছে। অনেক লোক বুক করার আগে জিজ্ঞেস করছে কি আমরা কি যেতে পারি, ইজ ইট সেফ, যাওয়া যায়। তো এই সব নিয়ে পুরো জিনিসটা ইয়েস, এখন নেপালে যাওয়াই লোকেরা কিন্তু এখন যতদিন না ঠিক হচ্ছে, কিছুদিনের জন্য তো বন্ধ হচ্ছে। পাহাড়ের কোলে মেঘ কুয়াশার দেশ, যেন হাতের নাগালে মেঘ চাইলেই ছোঁয়া যায়। ঝুপ করে রাত নামলেই পাহাড়ের গায়ে ছোট ছোট জনপদে যেন জোনাকির মতো আলো জ্বলে ওঠে। সেখানেই আজ জ্বলছে ক্ষোভের আগুন। সনদ শাহ, ঝিলম করঞ্জাই ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবার আমাদের দেশের সব থেকে বড় খবরটায় আসি। আমাদের দেশের পরবর্তী উপরাষ্ট্রপতির নাম প্রত্যাশিতভাবেই সিপি রাধাকৃষ্ণন। কেন প্রত্যাশিতভাবে বললাম সে কথায় আসছি, কিন্তু তার আগে বলবো যে উল্টো দিকে প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি, তিনি পেলেন 300টি ভোট এবং এনডিএ প্রার্থীর অর্থাৎ সিপি রাধাকৃষ্ণনের পাওয়ার কথা ছিল 425টি ভোট, তিনি পেলেন 452টি ভোট। ঠিক এইখানে আমার পরের প্রশ্ন থাকবে, যার উত্তর খোঁজার চেষ্টা করেছি পরের প্রতিবেদনে। তাহলে কি সত্যি যেটা বহুদিন স্টুডিওতে আলোচিত হয়েছে, ক্রস ভোটিং হলো? দেখুন তো গোপন ব্যালটে কি হলো তার একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করেছি আমরা। কোথায় কোথায় জিজ্ঞাসার চিহ্ন রইল দেখুন। জগদীপ ধনখড়ের পদত্যাগের প্রায় 1.5 মাসের মাথায় নতুন উপরাষ্ট্রপতি পেল দেশ। নির্বাচনে জিতলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। তিনি পেলেন 452টি ভোট। পরাজিত হয়েছেন কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি। তিনি পেয়েছেন 300টি ভোট। সংখ্যার নিরিখে ইন্ডিয়া জোটের প্রার্থীর পরাজয় আগে থেকেই নিশ্চিত হলেও ভোটের রেজাল্ট বেরোনোর পর প্রশ্ন উঠেছে, তাহলে কি উপরাষ্ট্রপতি ভোটে ক্রস ভোটিং হলো? ইন্ডিয়া জোটের কিছু সাংসদ কি এনডিএর প্রার্থীকে ভোট দিয়েছেন? সাংসদ সংখ্যা অনুযায়ী এনডিএর প্রার্থীর পাওয়ার কথা ছিল 425টি ভোট, সেখানে এনডিএর প্রার্থী পেয়েছেন 452টি ভোট, অর্থাৎ 27টি বেশি। অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি 324টি ভোট পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন 300টি ভোট। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটের পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লেখেন, বিরোধীরা একজোট। বিরোধী শিবিরের সব সাংসদ 315 জনই ভোট দিয়েছেন, এটা নজিরবিহীন 100% উপস্থিতি। কিন্তু ফল বেরোনোর পর দেখা যায় জয়রাম রমেশের এই হিসেবের থেকে 15টি ভোট কম পেয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন 767 জন সাংসদ। এর মধ্যে বৈধ হিসেবে গ্রাহ্য হয় 752টি ভোট, অর্থাৎ 15টি ভোট বাতিল হয়। যদি ধরেও নেওয়া হয় যে বাতিল 15টি ভোটই বিরোধী ইন্ডিয়া জোটের, তাহলেও একটা বিষয় স্পষ্ট যে তাদের প্রার্থী প্রত্যাশার থেকে কম ভোট পেয়েছে। নিরপেক্ষতার সঙ্গে অবজেক্টিভলি রাধাকৃষ্ণনজি রাজ্যসভা পরিচালনা করবেন, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে মজবুত করতে তিনি যথেষ্ট উদ্যোগী হবেন। এখন অনেক মানুষ অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে তারা ভোট দিয়েছেন রাধাকৃষ্ণন সাহেবের পক্ষে। এটাও হওয়ার ছিল। তৃণমূল কংগ্রেসের মধ্যেও থাকতে পারেন এরা, সংখ্যা তো সেটাই বলছে। যে 15টি ভোট বাতিল হয়েছে তা কি সাংসদের ভুলে, নাকি এনডিএ শিবিরকে সুবিধা করে দিতে ইচ্ছাকৃতভাবে, সেই প্রশ্ন উঠছে। राहुल जी ने कहा था कि अंतरात्मा की आवाज पे वोट देनी है, तो उनके 40 सांसदों ने अंतरात्मा की आवाज पर हमें जो वोट दिया उसके लिए मैं धन्यवाद करता हूं। সোশ্যাল মিডিয়ায় নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে দেশ নতুন উপরাষ্ট্রপতি পেলেও
কে কার পক্ষে ভোট দিলেন, কেউ নিজের জোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন কিনা তা নিয়ে নতুন বিতর্ক তৈরি হলো। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সরাসরি তুলনাটা নিঃসন্দেহে বাড়াবাড়ি, কিন্তু আজ যখন দুর্নীতি নিয়ে প্রতিবেশী রাষ্ট্র নেপাল তোলপাড়, কিছুদিন আগে এই দুর্নীতি ইস্যুতেই আমাদের রাজনীতিতেও শাসক বিরোধী সংঘাত একেবারে চরমে উঠেছিল। সংঘাতের কেন্দ্রে ছিল 130তম সংবিধান সংশোধনী। মোদী সরকারের দাবি রাজনীতিকে দুর্নীতিমুক্ত করতে সাহায্য করবে এই সংশোধনী। উল্টোদিকে বিরোধীরা বলছিল যে দুর্নীতি দমনের নামে আসলে এজেন্সি দিয়ে বিরোধী দমনের ছক। এই তরজা নিয়ে অ্যানিমেশনে সামান্য রসিকতা করলাম, তবে দিনকাল বেশ খারাপ। এর মধ্যে আবার কেস দেবেন না প্লিজ? দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।